জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা হলো সৃজনশীল প্রশ্ন নাম্বার 1। PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PSQR এর উপর লম্ব। ক নাম্বার হলো PQ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন PQ প্লাস PR গ্রেটার দেন টোয়াইস PS। গ নম্বর প্রশ্ন প্রমাণ করো যে 4PS স্কোয়ার সমান থ্রাইস PR স্কোয়ার। এখন আমরা প্রথম প্রশ্নটা দেখি। দেওয়া আছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য A ইকুয়াল টু 3 সেন্টিমিটার, অতএব ক্ষেত্রফল √3/4 A স্কোয়ার বর্গ সেন্টিমিটার। √3/4 A স্কোয়ার বর্গ সেন্টিমিটার এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন এইখানে আমরা এর পরিবর্তে এর মান 3 বসিয়ে দেব। তো যদি আমরা 3 বসাই √3/4 3 স্কোয়ার, এখন 3 স্কোয়ার করলে হবে 9 √3/4 বর্গ সেন্টিমিটার। এখন ক্যালকুলেটরে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে রেজাল্ট হবে 15.59/4, 4 দিয়ে ভাগ করলে হবে 3.90 বর্গ সেন্টিমিটার। এখন খ নম্বর প্রশ্নটা হলো প্রমাণ করো যে PQ প্লাস PR গ্রেটার দেন টোয়াইস PS। তো চিত্রটা একটু দেখি আমরা। PQR PS QR এর উপরে লম্ব। এখন এই PS কে আমরা PS এর সমান করে বর্ধিত করলাম ST, এরপরে TR যোগ করে দিলাম। এখানে PQR A PS লম্ব QR প্রমাণ করতে হবে যে PQ প্লাস QR গ্রেটার দেন টোয়াইস PS। এরপরে অঙ্কন PS কে T পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ST ইকুয়াল টু PS হয়। এরপরে TR যোগ করি। প্রমাণ ত্রিভুজ PQS, আমরা প্রথম ত্রিভুজটা নিলাম, ও ত্রিভুজ RST এই ত্রিভুজটা নিলাম। এখন আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাবো। তো সর্বসম দেখানোর জন্য আমরা দুইটা বাহু এবং একটা কোণ সমান দেখাইলাম। অতএব ত্রিভুজ PQS সর্বসম ত্রিভুজ RST। এখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই দুইটা যদি সর্বসম হয় তাহলে PQ এর সমান হবে RT। এরপরে এখন ত্রিভুজ PRTA বড় ত্রিভুজটা নিলাম PRT। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো RT প্লাস PR গ্রেটার দেন PT। এখন RTর পরিবর্তে আমরা PQ বসাইতে পারি, যেহেতু ত্রিভুজটা সমবাহু এজন্য আমরা RTর পরিবর্তে PQ বসাইলাম, অথবা আমরা দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইলাম PQ সমান RT। PT এইটার পরিবর্তে আমরা লিখতে পারি PS প্লাস ST, কারণ আমরা PS কে T পর্যন্ত বর্ধিত করছি PS এর সমান করে। এখন PQ প্লাস PR গ্রেটার দেন PS প্লাস ST। এখন PS ST যেহেতু সমান, আমরা STর পরিবর্তে PS বসাইতে পারি। তা এখন PQ প্লাস PR গ্রেটার দেন PS যোগফল হবে টোয়াইস PS। প্রমাণিত। এরপরে গ নম্বর প্রশ্নটা হলো প্রমাণ করো যে 4PS স্কোয়ার সমান থ্রাইস PR স্কোয়ার। এখানে PQR A PS লম্ব QR যেটা উদ্দীপকে দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে 4PS স্কোয়ার সমান থ্রাইস PR স্কোয়ার। এখন আমরা চিত্রটা এঁকে নিলাম। এখন প্রমাণ করব আমরা ত্রিভুজ PQR A PQ সমান PR সমান QR, যেহেতু ত্রিভুজটি সমবাহু অতএব তিনটা বাহু সমান, এবং QS সমান RS এবং RS সমান, যেহেতু এটা লম্ব ভূমিটাকে সমান দুই ভাগে ভাগ করে।
এখন টোটাল কিউআর, এই কিউআর এর অর্ধেক হলো কিউএস, অর্ধেক হলো আরএস, এজন্য কিউএস সমান আরএস, আর এই কিউএস এবং আরএসটা হবে কিউআর এর অর্ধেক, এজন্য হাফ আর কিউ। এখন ত্রিভুজ পিআরএস এ, ত্রিভুজ পিআরএস এই ত্রিভুজটার ক্ষেত্রে পিএসআর সমান 90 ডিগ্রি। তো যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, আমরা জানি 90 ডিগ্রি কোণে এক সমকোণ হয়, অতএব ত্রিভুজ পিআরএস সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা সাইড চেঞ্জ করলাম, পিআর স্কয়ার প্লাস আরএস স্কয়ারটা আছে ডান পাশে, আমরা বাম পাশে নিয়ে আসলাম, এজন্য মাইনাস হয়ে গেল, ডান পাশে পিএস স্কয়ার। এখন এইটা সমান এইটা, অর্থাৎ এটা সমান তো এটা লেখা যায়, এজন্য আমরা পিএস স্কয়ার সমান পিআর স্কয়ার মাইনাস আরএস স্কয়ার লিখলাম। এখন পিএস স্কয়ার সমান পিআর স্কয়ার, এই আরএস এর পরিবর্তে লেখা যায় হাফ কিউআর, এজন্য আমরা লিখলাম হাফ কিউআর, তার উপরে দিলাম স্কয়ার। এরপরে পিএস স্কয়ার সমান পিআর স্কয়ার মাইনাস, যদি আমরা স্কয়ার করি তাহলে হবে কিউআর স্কয়ার বাই 4। এখন লসাগু করব, লসাগু হবে 4, পিএস স্কয়ার সমান 4 দ্বারা পিআর স্কয়ারকে গুণ 4 পিআর স্কয়ার মাইনাস 4 4 ভাগ করলে হবে 1, 1 দ্বারা কিউআর স্কয়ারকে ভাগ করলে কিউআর স্কয়ার। এখন কিউআর স্কয়ারের পরিবর্তে আমরা বসাইতে পারি পিআর স্কয়ার, কারণ কিউআর এবং পিআর সমান। এখন 4 পিআর স্কয়ার থেকে পিআর স্কয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে থ্রাইস পিআর স্কয়ার, প্রমাণিত। তো যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, এজন্য আমরা ডিটেলস বর্ণনায় গেলাম না, আর সাইড নোট তেমন একটা লিখি নেই, এর কারণ তাহলে ভিডিও অনেক দীর্ঘ হবে, এজন্য একটু সংক্ষেপ করলাম। পরবর্তী প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন 2, জ্যামিতি। ত্রিভুজ ডিইএফ এ ডি গ্রেটার দ্যান ইএফ এবং ই কোণ ও এফ কোণ এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে ছেদ করেছে। ক নম্বর প্রশ্নটা হলো ডি কোণ সমান 40 ডিগ্রি হলে ইপিএফ কোণ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। আমরা প্রথমে একটা চিত্র আঁকলাম, ডিইএফ একটা ত্রিভুজ। এখন বলা আছে ডি কোণ 40 ডিগ্রি, তাহলে ইপিএফ কোণ, তার মানে এই কোণটা কত ডিগ্রি সেটা বের করতে হবে। তো আমরা সংক্ষেপে বের করব। সংক্ষেপে বের করার জন্য দেওয়া আছে ডি কোণ 40 ডিগ্রি, আমরা জানি ইপিএফ কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ ডি কোণ, তার মানে এটা প্রমাণিত, এটা আমরা প্রমাণ করেও দেখাইতে পারি, এজন্য আমরা ডিটেলস গেলাম না, যেহেতু ক নম্বর প্রশ্ন, এজন্য একটু সংক্ষেপ করলাম। তো ইপিএফ কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ ডি কোণ। এখন ডি কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি, 2 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি তাহলে হবে 20, 90 এর সাথে 20 যোগ করলে হবে 110। এবার আমরা দেখব খ নম্বর প্রশ্নটা। বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডিএমই কোণ স্থূল কোণ। এখন এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা চিত্রটা দেখি। ডিইএফ এ হলো আমাদের ত্রিভুজ, এরপরে ই কোণের সমদ্বিখণ্ডকটা ডিএফ কে এম বিন্দুতে ছেদ করে। বিশেষ নির্বাচন দেওয়া আছে ডিইএফ এর ডি গ্রেটার দ্যান ইএফ এবং ই কোণের সমদ্বিখণ্ডক ডিএফ বাহুকে এম বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে ডিএমই কোণ স্থূল কোণ। অঙ্কন, ডি বাহু হতে ইএফ এর সমান ইএন অংশ কাটি। ডিএফ ডি বাহুর উপর বা ডি বাহু হতে ইএফ এর সমান করে আমরা ইএন অংশ কেটে নিলাম, এরপরে এম এন যোগ করে দিলাম। এখন প্রমাণ, ত্রিভুজ ইএমএন ইএমএন এই ত্রিভুজটি নিলাম এবং এই ত্রিভুজটি নেব, ত্রিভুজ ইএফএম ইএফএম এই দুইটা ত্রিভুজের মধ্যে ইএন সমান ইএফ,
কারণ আমরা ইএফ এর সমান করে ইএন অংশ কেটে নিয়েছি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ইএন বাহু, এই ত্রিভুজটার ক্ষেত্রে ইএফ বাহু সমান। এরপরে ইএম সাধারণ বাহু, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ইএম বাহুটা আছে, এবং এম ই এন কোণ সমান এম ই এফ কোণ। ই কোণের সমদ্বিখণ্ডক যেহেতু ইএম, অতএব ই কোণটা সমান দুই ভাগে ভাগ হলো, এজন্য এই কোণটা সমান এই কোণটা। তখন আমরা বলতে পারি তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। যদি ত্রিভুজ দুটি সর্বসম হয়, অতএব ই এম এন কোণ সমান ই এম এফ কোণ। ই এম এন কোণ এই কোণটা সমান ই এম এফ কোণ এই কোণটা। সুতরাং ই এম ডি কোণ গ্রেটার দ্যান ই এম এন কোণ। ই এম ডি কোণটা কই? ই এম ডি এই থেকে এই পর্যন্ত এই কোণটা বড় হবে ই এম এন কোণের চেয়ে। ই এম এন কোণ এই থেকে এই পর্যন্ত, তো এই কোণটার চেয়ে ই এম ডি কোণটা বড়, অর্থাৎ ই এম ডি কোণ গ্রেটার দ্যান ই এম এফ কোণ। যেহেতু এই কোণ দুটো সমান, তাহলে আমরা বলতে পারি ই এম ডি কোণ এই কোণটার চেয়ে এই কোণটার চেয়েও বড়। তো যেহেতু এই কোণটার চেয়েও বড়, অতএব ডিএমই স্থূলকোণ প্রমাণিত। এরপরে আমরা দেখব গ নম্বর প্রশ্নটা। প্রমাণ করো যে ই কিউ এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এখন আমরা ত্রিভুজটা আঁকলাম। এরপরে বর্ণনাটা, ত্রিভুজ ডিইএফ এর ডি কে জি পর্যন্ত এবং ডিএফ কে ই পর্যন্ত বর্ধিত করি। ডি এই বাহুটাকে জি পর্যন্ত এবং ডিএফটাকে এইচ পর্যন্ত বর্ধিত করলাম। এতে ই ও এফ বিন্দুতে যথাক্রমে বহিস্থ কোণ জিইএফ ও বহিস্থ কোণ ইএফএইচ উৎপন্ন হয়। জিইএফ ও ইএফএইচ এর সমদ্বিখণ্ডক ইকিউ ও এফকিউ পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে ইকিউ এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এখন আমরা প্রমাণে যাব। ত্রিভুজ ডিইএফ এর বহিস্থ জিইএফ কোণ, ত্রিভুজ ডিইএফ এই ত্রিভুজের বহিস্থ কোণ জিইএফ এই থেকে এই পর্যন্ত এইটুকু হলো বহিস্থ কোণ। বহিস্থ কোণ হলো অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তো অন্তস্থ বিপরীত কোণদ্বয় হলো ডি কোণ এবং এফ কোণ। এরপর অনুরূপভাবে এই একই নিয়মে ইএফএইচ কোণ এই কোণটা হবে বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান ডি কোণ প্লাস ই কোণ। এরপর এখন ত্রিভুজ ইকিউএফ এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এরপর ইকিউএফ কোণ এই কোণটি প্লাস হাফ জিইএফ কোণ প্লাস হাফ ইএফএইচ কোণ, এই কোণটা সমান 180 ডিগ্রি। এখন এইখানে আমরা কিউইএফ এইখানে এই কোণটুকে বোঝানো হয়। এই কোণটা হবে এই টোটাল কোণের অর্ধেক, কারণ এইটা ইকিউটা হলো সমদ্বিখণ্ডক, এজন্য আমরা লিখছি হাফ জিইএফ প্লাস হাফ ইএফএইচ। এখন হাফ জিইএফ, এই জিইএফ এর পরিবর্তে লেখা যায় ডি কোণ প্লাস এফ কোণ, ইএফএইচ কোণ এইটার পরিবর্তে লেখা যায় ডি কোণ প্লাস ই কোণ সমান 180 ডিগ্রি। এখন ইকিউএফ কোণ সমান প্লাস হাফ, এখানে 4টা কোণ আছে, ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ প্লাস ডি কোণ। ডি এই ই এফ তারপর আবার ডি, এখান থেকে আমরা হাফ কমন নিলাম। কমন নেওয়ার পরে এই 4টা কোণ আমরা সিরিয়ালি লিখলাম, সাজাই লিখলাম, সমান 180 ডিগ্রি। এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো ইকিউএফ কোণ প্লাস হাফ এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি প্লাস ডি কোণ সমান 180 ডিগ্রি। এরপরে
পি কিউ এফ কোণ প্লাস 90 ডিগ্রি, 2 দ্বারা যদি আমরা 180 ডিগ্রিকে ভাগ করি তাহলে হবে 90, এবং হাফ দ্বারা যদি আমরা ডি কে গুণ করি তাহলে প্লাস হাফ ডি কোণ। তার মানে হাফ দ্বারা 180 কেও গুণ এবং ডি কোণকেও গুণ। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা আছে টোটাল সংখ্যাটাকে হাফ দ্বারা গুণ, হাফ দ্বারা গুণ করলে হবে 90 ডিগ্রি প্লাস হাফ ডি কোণ। এখন আমরা সাইড চেঞ্জ করব, পি কিউ এফ কোণ সমান 180 ডিগ্রি, এরপরে এই 90 ডিগ্রি বাম পাশ থেকে আমরা ডান পাশে নিয়ে যাব, এজন্য প্লাস 90 ডিগ্রি মাইনাস হয়ে গেল, প্লাস হাফ ডি কোণ মাইনাস হাফ ডি কোণ হয়ে গেল। এখন 180 ডিগ্রি থেকে যদি আমরা 90 ডিগ্রি বিয়োগ করি তাহলে থাকবে 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। এরপরে পরবর্তী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 1, a মাইনাস বি সমান 4 এবং এ বি ইকুয়াল টু 16 হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 16। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা মান বসিয়ে দেব, a মাইনাস বি এর মান 4, তার উপরে স্কোয়ার প্লাস এই প্লাস দিলাম এখানে, এরপরে 4, ab এর মান 16। এখন স্কোয়ার করলে 4 স্কোয়ার 16, 4 16 64, যোগ করলে হবে 80। এই 80টা হলো a প্লাস বি হোল স্কোয়ারের মান, আমার লাগবে a প্লাস বি এর মান। তো এখান থেকে স্কোয়ার উঠে যাবে, এপাশে বর্গমূল আসবে। এখন 80 এর বর্গমূল করলে হয় প্লাস মাইনাস 4 রুট ওভার 5। এরপরে 2 নম্বর প্রশ্ন, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 5 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 5। এখন মাইনাস মান দেওয়া আছে, আমার প্লাস মান দরকার, যেহেতু আমার বের করতে হবে x কিউব প্লাস 1/x কিউব, এজন্য আমার মানটা লাগবে x প্লাস 1/x। এখন যেহেতু দেওয়া আছে x মাইনাস 1/x, এখন এখান থেকে আমাদের x প্লাস 1/x এর মানটা বের করে নিতে হবে। তো এজন্য আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আমরা এই সূত্রে গেলাম। এখন a মাইনাস বি এর মান 5, তার উপরে স্কোয়ার প্লাস 4, এরপরে ax কাটা যায়, 4 একে 4, 5 স্কোয়ার করলে হবে 25 প্লাস 4 29। এই 29 হলো x প্লাস 1/x হোল স্কোয়ারের মান, আমার লাগবে শুধু x প্লাস 1/x, এজন্য এখানে স্কোয়ার উঠে যাবে, এপাশে রুট আসবে। অতএব x কিউব প্লাস 1/x কিউব, তার মানে a কিউব প্লাস b কিউব, আমরা এই সূত্রে নেব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন x প্লাস 1/x, এটার পরিবর্তে আমরা মান বসাবো রুট ওভার 29, তার উপরে আছে কিউব, এরপরে মাইনাস দিলাম মাইনাস 3, ax আর ax কাটা যায়, আর x প্লাস 1/x এর মান রুট ওভার 29। এখন রুট ওভার 29 তার উপরে কিউব, তার মানে 3টে রুট ওভার 29 গুণ। তো 2টে রুট ওভার 29 যদি আমরা গুণ করি তাহলে রুট ওভার 29 স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা থাকবে শুধু 29, আর বাকি আরেকটা রুট ওভার 29 থেকে যায়, এরপরে মাইনাস 3 রুট ওভার 29। তো 29 রুট ওভার 29 থেকে 3 রুট ওভার 29 বিয়োগ করলে থাকবে 26 রুট ওভার 29। এখানে অ্যান্সার লেখা যায়, অথবা এখান থেকে যদি আমরা সরাসরি ক্যালকুলেটরের মান বের করি তাহলে হবে 156.17 বিয়োগ, এটা যদি আমরা ক্যালকুলেটরের মান বের করি 16.16, এরপরে বিয়োগ করলে থাকবে 140.01। আমরা এটাও অ্যান্সার হিসেবে লিখতে পারি অথবা এটাও লিখতে পারি, যেটা ভালো মনে করো সেটাই লিখতে পারো, তবে এই পর্যন্ত লেখাটাই ভালো। এরপরে পরবর্তী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 3, a কিউব মাইনাস 21a মাইনাস 20, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন ধরি fa ইকুয়াল টু a কিউব মাইনাস 21a মাইনাস 20, এইখানে আমরা এর পরিবর্তে যদি মাইনাস 1 বসাই তাহলে রেজাল্টটা শূন্য হয়। এই এর পরিবর্তে বসাইলে মাইনাস 1, তাহলে এই এর পরিবর্তে মাইনাস 1, তার উপরে কিউব, এরপরে মাইনাস 21, এর পরিবর্তে মাইনাস 1, তারপরে মাইনাস 20। এখন মাইনাস 1 কিউব করলে হবে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 21, এই আছে মাইনাস 20। এখন প্লাস 21 আর মাইনাস 1 মাইনাস 20 যোগ করলে হবে মাইনাস 21, রেজাল্ট হবে 0।
যেহেতু -1 বসাইলে রেজাল্ট 0 হয়, অতএব +1 হবে f এর একটি উৎপাদক। অতএব a + 1 f এর একটি উৎপাদক। এখন অঙ্কটা হলো a³ - 21a - 20। এই অঙ্কটা এখন একত্রে আমাদের 2 লাইন করতে হবে। নিচের লাইন হিসাব করে উপরের লাইন করতে হবে। এখন 2 লাইন হিসাব করে করতে হবে, তার মানে a³ বসাইলাম a³, এরপরে সমান দিয়ে a² লিখলাম, তার মানে আমার উৎপাদক হলো a + 1। তো a³ থেকে a² কমন নিলে থাকে a, আর যেহেতু আমার উৎপাদক a + 1, আমরা একত্রে a + 1 লিখে দিলাম। এখন এই 1 দ্বারা যদি আমরা a² কে গুণ করি তাহলে হবে +a²। তো এই যে +a² আমরা লিখলাম, এখানে কোনো a² নেই, এজন্য আমরা একটা a² বিয়োগ করে দিলাম বা মাইনাস করে দিলাম, তার মানে এখন প্লাসে মাইনাসে 0 হয়ে যায়। এখন এখান থেকে কি কমন নিলে আমার a থাকবে? এখান থেকে কমন যাবে -a। -a কমন নিয়ে আমরা উৎপাদকটা লিখে দিলাম a + 1। এখন আবার 1 দ্বারা -a কে গুণ করলে হয় -a। এখন এখানে আমার আছে -21, আমরা লিখলাম একটা, এরপরে বাকি থাকে কয়টা? 20টা, এজন্য -20a। এখন আবার হিসাব করতে হবে যে এখান থেকে কি কমন নিলে আমার a থাকবে। তো এখান থেকে যদি আমরা -20 কমন নেই তাহলে a থাকবে। তো -20 কমন নিলাম, এরপরে একত্রে উৎপাদকটা লিখলাম a + 1। এই 1 দ্বারা যদি আমরা -20 কে গুণ করি তাহলে -20, এই -20। এখন এখানে রেজাল্ট হবে a + 1, আর কমন নিছি যে সংখ্যাগুলি a² - a - 20। এখন এইখানে আমরা আবার মিডল টার্ম করব। a² + 4a - 5a - 20, এরপরে এখান থেকে a কমন যায়, থাকে a + 4, এখান থেকে -5 কমন যায়, থাকে a + 4, এরপরে a + 1 একটা উৎপাদক, a + 4 একটা উৎপাদক, আর a - 5 একটা উৎপাদক। এরপরে পরবর্তী প্রশ্নটা, x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত? এই হলো আমাদের প্রশ্ন। এখন x টাকার x% হারে 4 বছরের মুনাফা, তার মানে I = P আর N। এই P, এই N, এই হলো R। এখন 4 দ্বারা 100 কে ভাগ করলে হবে 25, উপরে x গুণ করলে হবে x²। প্রশ্ন মতে এটা কি বের করলাম আমরা? 4 বছরের মুনাফা, আর প্রশ্নে বলা আছে 4 বছরের মুনাফা x, তাহলে প্রশ্ন মতে এইটা সমান হবে x। এখন যদি আমরা বজ্রগুণ করি তাহলে এই x এর নিচে মনে মনে আমরা একটা 1 ধরবো। 1 দ্বারা যদি x² কে গুণ করি x², আর x 25 এর সাথে গুণ হয়ে 25x। এখন উভয় পক্ষ থেকে একটা x যদি আমরা কেটে দেই তাহলে থাকবে x = 25। এরপরে 5 নম্বর প্রশ্ন, 1/p = √5 - 2 হলে p² এর মান কত? এই হলো আমাদের 5 নম্বর প্রশ্নটি। এখন দেওয়া আছে 1/p = √5 - 2। এখন আমরা আগে বের করব p এর মানটা কত। এটাকে ব্যস্তকরণ বা বিপরীতকরণ, এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে পিটা উপরে যাবে, নিচে 1 আসবে, নিচে 1 না লিখলেও চলে, আর এটা নিচে মনে মনে আমরা একটা 1 ধরবো। এইটাকে যদি আমরা বিপরীত করি তাহলে 1 উপরে যাবে, 5/2 নিচে আসবে। এখন নিচে আছে √5 - 2, এইটার বিপরীত সাইন দ্বারা আমরা উপরে নিচে গুণ করব। তার মানে এখন আমরা উপরে গুণ করব 1 এর সাথে √5 + 2, আর নিচেও এটার সাথে √5 + 2 গুণ করব, √5 + 2, √5 + 2। এখন উপরে 1 দ্বারা গুণ করলে উপরে থাকবে √5 + 2, নিচে a - b * a + b, তার মানে a² - b² সূত্রে যায়। আমরা a² - b² সূত্রে সাজাইলাম। এরপরে উপরে যেটা আছে ঠিক থাকবে, √5 তার উপর স্কয়ার করলে রুট উঠে যাবে, থাকবে 5, 2 স্কয়ারে 4। এখন 5 থেকে 4 বিয়োগ করলে থাকবে 1। 1 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে √5 + 2 হবে। এই পাইলাম আমরা p এর মান। এখন আমার দরকার p² এর মান। এখন উভয় পক্ষে আমরা বর্গ করব, অতএব p² √5 + 2 তার উপর স্কয়ার, এটা a + b হোল স্কয়ারের সূত্রে নিলাম, a² + 2ab + b²। এখন এখানে থাকে 5 + 4 √5 + 4, তারপরে 5 আর 4 যোগ করলে হবে 9,
4√5 এখানে অ্যান্সার লেখা যায়, অথবা 4√5 তার সাথে 9 যোগ করলে হবে 17.94, এখানেও অ্যান্সার লেখা যায়, তবে এখানে অ্যান্সার লিখলেই চলে। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নাম্বার 3। a plus b plus c সমান m, a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার সমান n এবং a কিউব plus b কিউব সমান p কিউব। ক নম্বর প্রশ্নটা হলো m সমান 0 হলে দেখাও যে a কিউব plus b কিউব plus c কিউব মাইনাস thrice abc ইকুয়াল টু 0। আর খ নম্বর প্রশ্নটা হলো c সমান 0 হলে দেখাও যে m কিউব plus twice p কিউব সমান thrice mn। এখন আমরা আগে ক নম্বর অঙ্কটা দেখি। দেয়া আছে m সমান 0, অতএব a plus b plus c ইকুয়াল টু 0। আমরা একটু সংক্ষেপ করলাম, যেহেতু অ্যাসাইনমেন্ট একটা দীর্ঘ প্রক্রিয়া, অনেক বড় হবে ভিডিওটা, এজন্য সংক্ষেপ করার জন্য আমি অনেক শর্ট করতেছি। এখন a plus b plus c এর মান হবে 0, এখানে a plus b plus c দেওয়া আছে m এর মান 0, এজন্য আমরা এখানে বসালাম 0। এখন এই সিটা যদি আমরা ডান পাশে আনি তাহলে a plus b সমান মাইনাস c। এখন আমরা উভয় পক্ষে যদি ঘন করি বা কিউব করি তাহলে a plus b হোল কিউব মাইনাস -3 তার উপরে কিউব। এখন a plus b হোল কিউব আমরা সূত্রে নেব a কিউব plus b কিউব plus thrice ab into a plus b মাইনাস c কিউব। এরপরে a কিউব plus b কিউব plus thrice ab, a plus b এর মান মাইনাস c, আমরা a plus b এর মানটা বসাই দিলাম। এখন যদি আমরা মাইনাস c দ্বারা এটাকে গুণ করি, প্লাস মাইনাস মাইনাস thrice abc, এখন এই c কিউবটা যদি আমরা সাইড চেঞ্জ করে ডান পাশে আনি তাহলে প্লাস হয়ে যাবে a কিউব plus b কিউব plus c কিউব মাইনাস thrice abc, আর ডান পাশে কিছু থাকবে না, এজন্য 0 শর্ট। এরপরে খ নম্বর প্রশ্নটা দেওয়া আছে c ইকুয়াল টু 0, যদি c এর মানটা যদি 0 হয় তাহলে a plus b এর মান হবে m, আর a স্কয়ার plus b স্কয়ার এর মান হবে n, মানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এখানে c এর মান যদি হয় 0 তাহলে a স্কয়ার plus b স্কয়ার সমান হবে n। এরপরে লেফট সাইড m কিউব প্লাস টুয়াইস p কিউব। এখন এখানে আমরা m এর মান বসিয়ে দেব, p এর মান বসিয়ে দেব। m এর মান a plus b, তার উপরে কিউব প্লাস 2, p এর মান a কিউব প্লাস b কিউব। এখন a plus b হোল কিউব আমরা এইটুকু সূত্রে নেব। এইটুকু যদি আমরা সূত্রে নেই a স্কয়ার প্লাস thrice a স্কয়ার b প্লাস thrice ab স্কয়ার প্লাস b কিউব। আর এখানে 2 দ্বারা এই ব্র্যাকেটের সংখ্যা দুইটাকে গুণ করা বুঝে আমরা গুণ করে দিলাম। এখন a কিউব এই আছে একটা, এই আছে দুইটা, মোট হবে 3টে। এরপরে thrice a স্কয়ার b প্লাস thrice ab স্কয়ার, b কিউব এই একটা, এই আছে দুইটা, মোট হবে 3টে। এখন প্রত্যেকটার সাথেই যেহেতু 3 আছে আমরা 3টে কমন নিতে পারি। যদি আমরা 3 কমন নেই তাহলে থাকে a কিউব প্লাস thrice a স্কয়ার b প্লাস thrice ab স্কয়ার প্লাস b কিউব। এখন 3টা রাখলাম এখানে, এইখান থেকে a স্কয়ার কমন যায় থাকে a প্লাস b, এখান থেকে b স্কয়ার কমন যায় থাকে a প্লাস b। এখন এই 3, এরপরে a প্লাস b এই একটা উৎপাদক কমন নিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার এই একটা উৎপাদক। এখন এই 3 বসালাম 3, এই a প্লাস b এর পরিবর্তে তার মান বসাইলাম m, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হলো n শর্ট। এরপরে গ নম্বর প্রশ্নটা, উদ্দীপকটা হলো a plus b plus c equal to m, a square b square c square equal to n, a cube plus b cube সমান p cube। আর বলা আছে m সমান 10 এবং n সমান 38 হলে a plus a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square এর মান নির্ণয় করো। দেওয়া আছে a plus b plus c m, a square plus b square plus c square সমান n, আর প্রদত্ত রাশি a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। এখন আমরা প্রত্যেকটা কি সূত্রে নেব, a minus b whole square সূত্রে যাবে। তো আমরা এই তিনটা কি সূত্রে নিলাম, সূত্রে নেওয়ার পরে এখন আমরা দেখি a স্কয়ার আছে দুইটা, এই একটা a স্কয়ার এই একটা a স্কয়ার, এভাবে b স্কয়ার আছে দুইটা, c স্কয়ার দুইটা, আর মাইনাস টুয়াইস ab টুয়াইস bc টুয়াইস ca। এখন এখান থেকে আমরা 2 কমন নেব।
যদি এখান থেকে 2 কমন নেই তাহলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখান থেকে -2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca। এখন এই 2 বসাইলাম 2, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান n, এরপর মাইনাস এই দিলাম মাইনাস 2 ab bc ca। এইটার সূত্র হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন মান বসিয়ে দেব, এই টুয়াইজ n, এরপর মাইনাস দিলাম মাইনাস a প্লাস b প্লাস c এর মান m, তার উপর স্কয়ার দিলাম স্কয়ার, মাইনাস দিলাম মাইনাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান হলো n। এখন আমরা যদি ব্র্যাকেট উঠিয়ে দেই তাহলে m স্কয়ারটা মাইনাস হয়ে যাবে, n টা প্লাস হয়ে যাবে। টুয়াইজ n প্লাস n যোগফল হবে থ্রাইজ n মাইনাস m স্কয়ার। এখন আমরা এখানে n এবং m এর মান বসিয়ে দেব। n এর মান 38 আর m এর মান হলো 10। 3 দ্বারা 38 কে গুণ করলে হবে 114 মাইনাস 10 স্কয়ার 100 বিয়োগ করলে হবে 14। এখন আমরা দেখব পরবর্তী প্রশ্নটা। সংক্ষিপ্ত প্রশ্ন 2, উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? আর 2 নম্বর প্রশ্নটা হলো 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? আমরা প্রথম প্রশ্নটা দেখি। দেয়া আছে সর্বনিম্ন সংখ্যা 31, পরিসর 90, সর্বোচ্চ সংখ্যা হট, তার মানে সর্বোচ্চ সংখ্যাটা আমার বের করতে হবে। আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এই পরিসর 90 বসাইলাম 90, মানগুলি বসিয়ে দিলাম। এখন আমার দরকার সর্বোচ্চ সংখ্যাটা, তো এই জন্য আমরা এখানে আগে একটু যোগ বিয়োগ করে নেই। -31 প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস, রেজাল্ট হবে -30। এখন এই -30 আমরা সাইড চেঞ্জ করে ডান পাশে নিয়ে গেলাম। এরপরে 90 আর 30 যোগ করলে 120, এটাই সর্বোচ্চ সংখ্যা। তো এইটা সমান এইটা, এজন্য সর্বোচ্চ সংখ্যা সমান 120। এগুলি সহজ, এগুলি তোমরা সবাই পারো, তারপরেও আমি একটু টাচ দিয়ে গেলাম। ডিটেলস বর্ণনা করতে গেলে প্রচুর সময় লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 3, 6, 9, 12, 15, 18, 21। এখানে সংখ্যা হলো মোট 7টি। এখানে n সমান 7 যা বিজোড়। যদি উপাত্ত বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটা হলো n প্লাস 1/2 তম পদের মান। এখন এখানে n এর মান হলো 7 প্লাস 1/2, 7 আর 1 যোগ করলে হবে 8/2, 2 দ্বারা 8 কে ভাগ করলে 4, 4তম পদের মান। তো এখান থেকে আমরা দেখব 4তম পদ কত। 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ। 4 নম্বর পদটা হলো 12, অতএব রেজাল্ট হবে 12। এখানে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এজন্য নতুন করে আমাদের সাজাইতে হয় নাই। যদি উপাত্তগুলি এলোমেলো দেওয়া থাকে তাহলে প্রথম কাজ হলো উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রমে আগে সাজাইতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে। এরপর আমরা দেখি 3 নম্বর প্রশ্নটা কি। 3 নম্বর প্রশ্নটা হলো 1 0 1 0 1 0 1 0 1 0 1 সংখ্যাগুলোর গড় কত? তা এখন সংখ্যাগুলো যোগ করব, তারপরে যে রেজাল্ট হবে এখানে যে কটা সংখ্যা আছে সেটা দ্বারা ভাগ করব। উপাত্তগুলো যোগ করে পাই, উপাত্তগুলো আমরা যোগ চিহ্ন দিয়ে সাজাইলাম, যোগ করলে হয় 6। আর এখানে মোট সংখ্যা আছে 11টি, অতএব গড় হবে যোগফল ভাগ উপাত্তসমূহের সংখ্যা। গড়ের সূত্রটা হলো উপাত্তসমূহের সমষ্টি বাই উপাত্তসমূহের সংখ্যা। 11 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি তাহলে রেজাল্ট হয় 0.55 বা 55 প্রায়। এখানে দশমিকের পর আরো সংখ্যা আছে, আমরা যেহেতু 2 সংখ্যা লিখছি এজন্য সামনে প্রায় লিখে দিলাম, এটাই অ্যান্সার। এরপর আমরা দেখব 4 নম্বর প্রশ্নটা। কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি। 30 জন বালকের গড় ওজন 52 কেজি। এখন আলাদাভাবে আমার বের করতে হবে 30 জন বালকের মোট বয়স কত। 30 জন বালকের মোট বয়স না, ওজন। 30 জন বালকের মোট ওজন 30 × 52 সমান 1560 কেজি। এরপরে বলা আছে 15 জন বালিকার গড় ওজন 40 কেজি। তখন আমি বের করতে চাই 15 জন বালিকার মোট ওজন কত। 15 জন বালিকার মোট ওজন 15 × 40
গুণ করলে হবে 600 কেজি। এখন ইচ্ছা করলে আমরা এখানে একটা দাগ দিয়েও যোগ করতে পারতাম, আর দাগ না দিলেও চলে। কারণ মোট 30 আর হলো 15, 45 জন শিক্ষার্থীর মোট ওজন হবে 1560 প্লাস 600, যেটা যোগ করলে হবে 2160 কেজি। এখন শিক্ষার্থীর গড়, তো এখন 2160 এটাকে আমরা 45 দ্বারা ভাগ করে দেব। 45 দ্বারা ভাগ করলে রেজাল্ট হবে 48 কেজি। এরপরে 5 নম্বর প্রশ্নটা হলো 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলোর প্রচুরক কত? তো এখন প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে 25 ও 28 আছে 2 বার করে, এজন্য প্রচুরক হবে 25, 28, এই দুইটা সংখ্যাই হবে প্রচুরক। তো সংক্ষিপ্ত প্রশ্ন 2 শেষ। এখন আমরা যাব সৃজনশীল প্রশ্ন নম্বর 4। কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী নিচে দেওয়া হলো। সারণীটা হলো এই। এখন উল্লেখিত সারণী থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলি কি কি? চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র লেখো। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখন আমরা দেখি প্রথম প্রশ্নটা, ক নাম্বার, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র লেখো। তো মধ্যক নির্ণয় সূত্রটা হলো L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, এই হলো মধ্যক নির্ণয় সূত্র। এখন চলকের পরিচয়গুলি দেব। L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এরপরে n হলো গণসংখ্যা, fc হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, fm এই fmটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, h শ্রেণী ব্যাপ্তি। এখন আমরা খ নম্বর অঙ্কটি দেখব। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। প্রশ্নটা হলো সারণী থেকে গড় নির্ণয় করো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি ইন্টু গণসংখ্যা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমার এই 5টি ঘর দরকার, 5টি ঘর লাগবে। শ্রেণী মধ্যমান, এটাকে ধরলাম আমরা xi, গণসংখ্যা fi, ধাপ বিচ্যুতি ui সমান xi মাইনাস a বাই h, আর ধাপ বিচ্যুতি ইন্টু গণসংখ্যা fi ui। এখন শ্রেণী ব্যবধানগুলি আমরা লিখলাম। এরপরে শ্রেণী মধ্যমান, দুইটা সংখ্যা যোগ করে যত হবে 2 দ্বারা ভাগ, রেজাল্ট হবে 55.5। এভাবে 10 10 করে বাড়বে, 65, 75, 85, 95। এরপরে গণসংখ্যা, এটাও আমরা উদ্দীপক দেখে লিখলাম বা সারণীটা দেখে দেখে লিখলাম। এখন আমার বের করতে হবে ধাপ বিচ্যুতি। যদি সংক্ষেপ নিয়মে বলি, আনুমানিক গড় যে কোনো একটা ঘরে ধরলেই হয়। তো সাধারণত আমরা গণসংখ্যা যে ঘরে বেশি সাধারণত সেই ঘরে নেওয়ার চেষ্টা করি এবং মাঝামাঝি। এটা এরকম না যে এখানেই নিতে হবে, যদি আমরা এখানে নেই তাও হবে, এখানে নিলেও হবে, এখানে নিলেও হবে। তো এখন আমরা যেই ঘরে আনুমানিক গড় নেব সেখানে একটা অ্যারো দিয়ে এ লিখে দেব, তার মানে এটা দিয়ে আমরা বুঝবো যে এখানেই আমরা আনুমানিক গড়টা নিলাম। তো যেই ঘরে আমরা এ নেব সেই ঘর বরাবর 0, তারপর উপরে -1, -2, -3 যত ঘর উপরে থাকবে এভাবে যাবে, নিচে +1, +2, +3 এভাবে যাবে। আর যদি নিয়ম অনুযায়ী আমরা বের করতে চাই তাহলে xi মানে 55.5 মাইনাস a 75.5 ভাগ হলো শ্রেণী ব্যাপ্তি 10, বিয়োগ করে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে হবে -2। যাই হোক, আমরা সংক্ষিপ্ত নিয়মটাই দেখলাম। এখন গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, তার মানে এই দুইটা সংখ্যা গুণ করে এখানে লিখব। 8 - 2 গুণ করলে হবে -16। এভাবে সংখ্যাগুলি গুণ করে লিখব। -1 ইন্টু 10, রেজাল্ট হবে -10। 15কে 0 দ্বারা গুণ করলে 0, 12কে 1 দ্বারা গুণ করলে 12, 5কে 2 দ্বারা গুণ করলে 10। এখন এইখানে আগে আমরা হিসাব করব, -2টা যোগ করব, এখানে রেজাল্ট হবে তাহলে -26। প্লাস সংখ্যা দুটো যদি আমরা যোগ করি, 10 12 যোগ করলে হবে 22, 26 থেকে 22 বিয়োগ করলে থাকবে 4, বড় সংখ্যা যেহেতু মাইনাস এজন্য -4 হবে এইটার যোগফল। আর এখানে মোট গণসংখ্যা হলো 50। তো সারণী কমপ্লিট। এখন আমরা আনুমানিক গড় নির্ণয় করব। আনুমানিক গড়ের সূত্রটা হলো a প্লাস সামেশন অফ fi ui বাই
n ইন্টু এইচ। এখন এখানে আমরা মান বসিয়ে দেব। এর মান 75.5 প্লাস সামেশন অফ FIU এর মান -4, n এর মান 50 ইন্টু 10। এখন এটা দ্বারা এটা উপরের সংখ্যার সাথে গুণ, তাহলে হয় -40। -40কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হবে -0.8। এখন বিয়োগ করলে রেজাল্ট হবে 74.7। এরপরে গ নম্বর প্রশ্নটা, প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো ক্ষয়ের সারণী থেকে আমরা এই গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। ক্ষয়ের সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন। ছক কাগজের x অক্ষ বরাবর প্রতি এক ঘরকে শ্রেণী মধ্যমানের 2 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি এক ঘরকে গণসংখ্যার 1 একক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। মূলবিন্দু থেকে 55.5 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে এটাকে বলা হয় ছেদ চিহ্ন অথবা ভাঙা চিহ্ন বলে। ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। ভাঙা চিহ্নটা এরকম ঢেউ ঢেউ, এটা হলো ছেদ চিহ্ন। এখন আমরা গণসংখ্যা বহুভুজটা আঁকবো। এই হলো গণসংখ্যা বহুভুজ। প্রথম আমাদের শ্রেণীর মধ্যবিন্দু 55.5, 55.5 এই বরাবর আমাদের গণসংখ্যা যত আছে সেটা বসবে। এরপরে 65, এরপরে 75, 85, 95। এরপরে আমরা এটাকে x অক্ষের সাথে মিলিয়ে দেব, এটাকে x অক্ষের সাথে মিলিয়ে দেব। তো আশা করি এখানে কারো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা থাকে তাহলে কমেন্টে জানালে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।